শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিনকার আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি এবং অনেক সুন্দর একটি বিষয় নিয়ে হাজির হয়েছে, একটি সুন্দর একটি উদ্যোগ নিয়ে হাজির হয়েছে। এবং আজকে আমরা কথা বলবো 9 বছরের বড় একটি সৃজনশীল উদ্যোগ, যে উদ্যোগটি সম্পর্কে যিনি উদ্যোগটি নিয়েছেন তার কাছ থেকেই শুনবো, যিনি আজকে আমাদের গেস্ট অফ অনার। তার আগে বলতে চাই, চমৎকার একটি উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদেরকে অনেক আবেগ আপ্লুত করেছে। বাকি বিষয়টা তার কাছ থেকেই শুনবো, যিনি আসলে উদ্যোগটি নিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, স্থপতি এবং নির্মাতা এনামুল করিম নির্ঝর। স্যার, স্বাগত আপনাকে, শুভেচ্ছা। স্যার, আমি ভেবেছিলাম আমি আসলে কিছু একটা বলবো এই সম্পর্কে, কিন্তু আসলে আমি চাইবো আপনি বলবেন, কারণ আমরা অফ রেকর্ডে আপনার কাছ থেকে শুনছিলাম চমৎকারভাবে 9 বছরের বড় একটি উদ্যোগ। এই উদ্যোগটি কিসের উদ্যোগ এবং কেন নেওয়া হয়েছে যদি আমাদেরকে একটু বলেন আজকে। এটা আসলে আমি কয়েকটা স্তর আছে এটার। প্রাথমিকভাবে যদি বলি যে আমাদের শৈশবের সবার কিছু স্মৃতি থাকে, কিছু প্রতিজ্ঞা থাকে। সেই শৈশবের প্রতিজ্ঞাটাকে আমরা বহন করি, কিন্তু আসলে পূরণ করার চেষ্টা করি না বা করি। এইটা হচ্ছে আমার সেই কৈশোরের অভিজ্ঞতা, যেটা আমাদের স্বাধীনতার সময় আমার বয়স ছিল 9 বছর। তো সেই কারণে আমি মনে করি যে আসলে একটা ছোটোবেলায় একটা আমাদের ট্র্যাডিশন ছিল যে আমরা যারা বড়, বয়সে বড়, তাদের একটা কিছু করতে হয়, যারা অল্প বয়স কম তাদের জন্য। তো আমি মানুষের খুবই সামান্য, কিন্তু আমার সেই আবেগটাকে আমি এখন বহন করে একটা প্রক্রিয়া শুরু করেছি, যেটা আমার মনে হয়েছে যে আমাদের যে উদযাপনগুলি হয় বাংলাদেশে, ধরেন 25 বছর 50 বছর, এই উদযাপনগুলি খুব ছাপোষা ধরনের হয়। সেখানে এবং সে স্মৃতি থাকে না, সেটার একটা পরম্পরা থাকা উচিত। বাংলাদেশের 25 বছর হয়েছে, 50 বছরে সেটার একটা পরম্পরা, একটা কানেকশন থাকা উচিত ছিল। সেইটাকে থেকে যদি 50 বছর আমরা যা কী করলাম সেটা 100 বছরে গিয়ে যারা থাকবে তখন তারা যদি পেছন দিকে যদি তাকায় কী দেখবে। সেই কারণে আমার মনে হচ্ছে, আমি যেহেতু আমার পেশাগতভাবে অনেকগুলো জায়গায় আমি ঘুরেছি, বিকজ আমি স্বাধীনতার পরের প্রজন্ম, আমাদের একটা এমন প্রজন্ম যে প্রজন্মের যুদ্ধ দেখেছি, যুদ্ধ করিনি। তো সেই কারণে একটা অনুভূতি ছিল যে আমি কি নিজে কী করতে পারি দেশের জন্য, আমি যুদ্ধ করিনি। এবং সেই তাগিদ থেকেই ওই স্মৃতিটাকে নিয়ে একটা ডাক বলতে পারেন 9 বছরের বড়। 9 বছরের বড়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন মাধ্যমের পেশাজীবী, আমি স্থপতি, স্থাপত্য আমার পেশা, কিন্তু স্থাপত্যের বাইরে অন্য যেগুলো পেশা আছে আমার, সেগুলো হচ্ছে আমার সহপেশা, আমার আমার চর্চা। সেইখান থেকে আমাদের সঙ্গীত, চলচ্চিত্র বা অন্যান্য আমাদের সাংস্কৃতিক, সামাজিক অন্যান্য বিভিন্ন রকমের বিষয় আছে, যেগুলো নিয়ে যারা পেশাজীবী তারা কিন্তু নানান রকম চ্যালেঞ্জের মধ্যে আছে। চেষ্টা হচ্ছে তাদের জন্য স্বাধীন কোনো প্রতিষ্ঠান বানাতে পারি কিনা আমরা, সঙ্গীতের জন্য, স্থাপত্যের জন্য, চলচ্চিত্রের জন্য এবং শিক্ষার জন্যে। এমনকি তারা যে সমাজসেবা করবে তাদের জন্য হাসপাতাল প্রকল্পের চিন্তা আছে। এইভাবে আমাদের প্রায় 10-11টা আমাদের প্রকল্প আছে। সেই প্রকল্প দিয়ে 9 বছরের পর প্রক্রিয়াটা এগিয়ে যাবে। যারা এখন জড়িত হচ্ছে এবং তাদেরকে আমরা বলছি আগ্রহী দল, তারা মিলে এটা একটা মালিকানাটা কীভাবে ঠিক হবে, তারপর তারা একটা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো 9 বছরের বড় আসলে একটা ডাক বা একটা আহ্বান। চমৎকার। স্যার, 9 বছরের বড় একটি অডিও ভিজুয়াল আছে, অ্যানিমেটেড। আমরা একটু দর্শককে দেখাতে চাই চমৎকার একটি ভিডিও। আমি চলুন প্রিয় দর্শক দেখে আসি। অনেক মানুষ, ভীষণ আওয়াজ। আগে মিছিল দেখেছি খবরের কাগজে, এবার একদম সামনাসামনি। মার্চ 1971 সাল, আমার বয়স তখন 9। বিকেলে খেলতে যাব, আব্বা বারণ করলেন, আম্মাও। চারপাশ থমথমে, সবার চোখে মুখে টেনশন। আমার কৌতূহল বেশি, আব্বাকে অনবরত প্রশ্ন করতে থাকি। রাষ্ট্রভাষা, বাঙালি, দেশ, অধিকার, স্বাধীনতা, এসব আমি আমার মতো করে বুঝতে শুরু করি। রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে সবাই আরো চঞ্চল হয়ে ওঠে। রাতে না ঘুমিয়ে দুশ্চিন্তায় পায়চারি করে। তারপর আচমকা পাকিস্তানের সৈন্যদের হামলা, ভীষণ গোলাগুলির শব্দে আমরা চমকে উঠি।
আম্মা ঝাপটে ধরে রাখেন আমাকে। গোলাগুলি একটু থামলেই আমরা বাড়ি থেকে পালাই, চলে যাই দূর একটা গ্রামে। তারপর সেখানেও হামলা হলে উপায় না পেয়ে দেশ ছেড়ে পালাতে হয়। প্রতিবেশী দেশ ভারতের একটা গ্রামে আশ্রয় মেলে আমাদের। বিনে ভাড়ায় একটা ঘরে থাকার সুযোগ হয় পুরো পরিবারের। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আব্বা শিক্ষক, তার মুক্তিযোদ্ধা ছাত্ররা যোগাযোগ করে, দেখা করে দোয়া নিতে আসে দু একজন। তাদের দেখে মনে হয়, ইস আমার বয়সটা একটু বেশি হলো না কেন। তারপর একদিন খবর আসে দেশ স্বাধীন হয়েছে। কি আনন্দ সবার, জয় বাংলা, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কয়েকদিন পর আমরা দেশের পথে রওনা দিই, ভীষণ উত্তেজনা। কিন্তু এসে দেখি সব শেষ। আব্বার বহু কষ্টে বানানো নতুন বাড়ি লুট করে আগুনে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আব্বা বলেন, তবু তো প্রাণে বেঁচে আছি, দেশ স্বাধীন হয়েছে, সব হবে আবার। আমার ওই বয়সের মনটা মনে মনে অনেক কষ্ট পেলেও মেনে নেয় আব্বার কথাটা। ভীষণ অভাবের মধ্যে শুরু হয় আমাদের আরেকটা সংগ্রাম। আমার আরেকটা মনের বয়স বেড়েছে। সে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখে ফেলেছে 50 বছরের বাংলাদেশকে। দুই মনের দেখা হয় মাঝে মধ্যে। তারা কথা বলে সময়, দেশ, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ নিয়ে। এই অভিজ্ঞতা আমার এবং অনেকের, কিন্তু এটা কিছুই না। অনেকের অভিজ্ঞতা এর চাইতে অনেক অনেক বেশি ভয়াবহ। আমি এনামুল করিম নির্ঝর। আমি আমার ওই 9 বছর বয়সের অভিজ্ঞতাকে কিছুতেই ভুলতে পারি না, ভুলতে চাইও না, কারণ সেটা আমাকে অন্যরকম একটা শক্তি দেয়। এই অনুভূতিকে শ্রদ্ধা জানাতে ওই শক্তিটাকে কাজে লাগাতে চাই। তাই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপলক্ষ করে একটা প্রক্রিয়া শুরু করেছি, যাতে রয়েছে বিভিন্ন সৃজনশীল ও সামাজিক প্রকল্প, যা কাজে লাগবে সবার। এই প্রক্রিয়ার নাম 9 বছরের বড়। সাথে চাই আপনাদেরকে, যার যা আছে তাই নিয়ে পাশে থাকুন। প্রশ্ন জাগলে বলে ফেলুন। এবং স্যার আমার প্রথম প্রশ্ন, স্যার এই সৃজনশীল প্রক্রিয়ায় কি কি আছে স্যার? এটার মধ্যে স্থাপত্য আছে, সঙ্গীত আছে, চলচ্চিত্র আছে, আমাদের কিছু সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগ আছে, শিক্ষা সংক্রান্ত বিষয় আছে, এবং সবশেষে আমাদের একটা জনকল্যাণমূলক প্রকল্প, আমাদের হাসপাতালে একটা হাসপাতাল আছে। আচ্ছা, মানে একসাথে অনেকগুলো উদ্যোগ বিভিন্ন পেশাজীবীদের, এরা যদি এক ছাদের নিচে একসাথে যদি কাজ করে তাহলে কি হবে, একটা পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে। কারণ এটার লক্ষ্যটাই হচ্ছে যে এরা কারো মানে থাকে না দয়া নিয়ে কারা মানে পেশা চর্চা করবে না, কারো মানে থাকে না ওদের কোনো হুকুম করার কেউ থাকবে না, একটা স্বাধীন সত্তা তাকে যেন টিকে রাখতে পারে। এবং এই পারস্পরিক হয়ে ওঠাটা এত বেশি জরুরি, কারণ আমরা দেখি যে আমাদের এখন বিভিন্ন প্রফেশনাল যারা তারা বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু তার বিপদে আপদে পড়লে একেবারে দেখা যায় সর্বোচ্চ জায়গায় গিয়ে তারা সহায়তা চায়। তো এই যে নিজেদের যে সক্ষমতাটা আছে, আমরা যা করতে পারি, একটা এত বিপুল জনসংখ্যার দেশে আমাদের এত মেধা, এত কিছু, তার মধ্যে এত হাউতাস কেন, সেই জায়গাটাই হচ্ছে আমাদের মানে ডাকটা সে কারণে। এবং যে কারণে আমরা এই 9 বছর পরের মধ্যে অনেকগুলো প্রকল্প, যেমন কালকে একটা আমাদের প্রজেক্ট আমাদের লঞ্চ হচ্ছে, যেটা আমাদের নিজের মতন গানের, যেটা 63টা গান নিয়ে, এইভাবে 9টা ছবি হচ্ছে। এবং ফুল লেন্থ ছবি স্যার, ফুল লেন্থ ছবি। তারপরে হচ্ছে আমাদের আর্কিটেকচারাল প্রজেক্ট, আমরা প্রায় 8টা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অর্পণ করেছি আমরা। আরও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই ধরনের জিনিস হওয়া দরকার। অর্থাৎ আমরা কারোর জন্য অপেক্ষা করে বসে না থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের সহযোগী নেওয়ার চেষ্টা করছি। সো এটাই আসলে প্রসেস হওয়া উচিত, যে যার যে কাজ সে করবে। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় এটাই ছিল মূল ব্যাপার, যে যার যা কিছু আছে সেইটা নিয়ে আসলে ওই সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এখন পরিস্থিতি সামাল দিতে হবে, এটা আসল কথা। স্যার এবং স্যার 9 বছর বয়সে যুদ্ধ করতে পারেননি, কিন্তু সেই বিষাক্ত ছিল আসলে, যদি দেখেছেন না সেটা একটা সেটাকে আমি আফসোস বলবো। হ্যাঁ, যে ওই বয়সে তো আসলে বিষাদ এতটা বুঝতাম না। এখন যেটা বুঝি যে তখন যুদ্ধ করতে পারাটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আমার বাবা যেহেতু শিক্ষক ছিলেন,
বাবার ছাত্রদের দেখেছি তারা কিভাবে যুদ্ধে চলে যাচ্ছে, গেরিলা গল্প শোনাচ্ছে এবং গুলির আওয়াজ অন্যরকম একটা শিহরণ জাগতো আসলে। এবং আমরা তো প্রত্যক্ষভাবে দেখেছি এবং হেঁটে হেঁটে শরণার্থী হিসেবে ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম তখন। তো মূল জায়গাটা হচ্ছে যে আসলে কি যুদ্ধ না করতে পারার চেয়ে তো বড় বিষাদ যেটা কাজ করে যে এই 50 বছরে মানে যা কিছু হয়ে গেল, আমার যে সবচেয়ে বিষাদের জায়গাটা যেটা লাগে সেটা হচ্ছে যে মানে দুর্নীতি এতটা স্বীকৃতি পেয়ে যাবে এবং যারা লুটপাট করে মেধাবী মানুষটা হারিয়ে যাবে, এটা আমাদের সবচেয়ে বড় বিষাদের কারণ কিন্তু, তাই না? মানে তাদের একটা নিজস্ব শক্তি থাকবে, আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা যে হত্যা করে, তারপরে তো আমাদের অনেক মেধাবী মানুষ এখন আছে, তারা কারণে দেশের বাইরে চলে যাবে, কেন দেশে ভালো কাজ তারা করতে পারছে না কেন? এই জায়গাটা আসলে আমাদের মূল বিষাদের জায়গা। এবং আমি মনে করি যে আমাদের জেনারেশন, বিশেষ করে যারা আমরা যুদ্ধ করিনি, তাদের একটা বিশাল বড় দায়িত্ব আছে। কিন্তু আমরা অনেক রকমের বিভক্তি আছে, এখন অনেক রকমের ছোট 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 গ্রুপ আছে। একাত্ম হয়ে কোনো কাজ করার যে বিষয়টা, সেইটা হচ্ছে তরুণদের মধ্যে জাগানোর চেষ্টা করছে। এবং সেখানে প্রধানতম আমাদের ডাকটা হচ্ছে সৃজনশীল তাদের জন্য, তাই না? যে মানুষটা আসলে ধরেন গান, যার মানে সঙ্গীত চর্চা, সঙ্গীতটা যার পেশা, ওকে তোর ফ্যামিলি তাকে সাপোর্ট কিন্তু দেয় না, তাই না? বৈষয়িক শিখে লেখাপড়ে সব কিছু কিন্তু, তার মানে ইভেন যে হয়তো শখের বসে করে, সেও কিন্তু পরবর্তী সেটা আর শখ হিসেবে রাখতে পারছে না। এই জন্য আমার মনে হয় যে আমাদের তো একটা জাতিসত্তার, আমাদের একটা মেধা মননের একটা জায়গা আছে, চর্চার জায়গা আছে। সেই জায়গাটাতে একটা সঙ্গীত পেশা হতে পারে, চলচ্চিত্র পেশা হতে পারে, যে কোনো পেশা হতে পারে। এবং শুধু আমি যদি মানে সঙ্গীতের কথাই বলি, এই সঙ্গীতের মধ্যে কতগুলো মানে পেশা আছে। কেউ গান গাইছে, কেউ মানে মিউজিক ডিজাইন করছে, কেউ রেকর্ড করছে, কেউ ভিডিও ধারণ করছে, কেউ পরিবেশনা করছে। প্রত্যেকটা তো আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, তাই না? এদের উপায়টা কি? ওরা খেয়ে পরে বেঁচে থাকবে কী করে? সেই জায়গাটার জন্য আসলে ডিটেলে যদি যে আমরা এত অল্প সময় বলা যাবে না, কিন্তু এটা একটা প্রাথমিক ডাক, সবাই একসাথে হয়েছে, একটা একটা করে প্রকল্প করতে গিয়ে বোঝাপড়া হচ্ছে এবং আমার ধারণা যে সবাই মিলে একসাথে কিছু কিছু করে ফেলবো আমরা। স্যার, প্রকল্প কথা যদি আমাদের হাসপাতালটা নিয়ে যদি একটু বলেন, যেটা আমি শুনছিলাম আসলে। এটা হচ্ছে ওই যে বললাম যে আমার একটা জিনিস মনে হয়েছিল যে আমরা যদি, আমি এক সময় মানে মেডিকেল ডাক্তারি পড়তে ভর্তি হয়েছিলাম আমি, হ্যাঁ, অতদিন পড়েছি আমি। তো আমার একটা মনে হয় যে আমাদের সার্বিক যে পেশার চর্চা যেটাকে বলি আমরা, ধরেন যে একটা হচ্ছে কি যে আপনি পয়সা দিয়ে কিছু সার্ভিস কিনবেন, আর একটা যে আমাদের আচার ব্যবহার, আমার অভ্যর্থনা করার যে প্রবৃত্তি, তো আমাদের দেশের একটা চর্চা কিন্তু, সামাজিক চর্চা কিন্তু ছিল, সেটা দিনে দিনে কিন্তু রূঢ় হয়ে গেল একদম। হ্যাঁ, কেন হলো এটা? আমাদের এত থ্রিলার কেন দেখতেছে সবাই, এত খুন খারাপি, এইসব এই খবর, মানে যদি খারাপ খবর না হলে মনে হয় যে কোনো কিছু নিউজ মানে খবরও বিক্রি হবে না, এমন ব্যাপার। এটা কেন হলো? এটা একদিনে কিন্তু হয়নি। সে কারণে আমার মনে হয় এই চর্চাটা কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। আমরা যে অন্য মাধ্যমগুলি কাজ করছি, সেইখানে গিয়ে প্রত্যেকের এই যে সমাজসেবাটা যখন করবে কেউ, তাকে কি অনেক ধনী হতে হবে? না, ইচ্ছা লাগবে তো, তাই না? তো আমি যখন ছোটোবেলায় যখন একটুখানি প্রতিষ্ঠিত হয়েছি, প্রথম যখন আমি আমার ফ্ল্যাট কিনে, তখন আমার বাবা বলেছেন যে তুমি মানুষকে কী দেবে, তো তখন এটা জমি কিনে রেখেছিলাম, যেটা আমি কিছু করবো একটা আর কি। কিন্তু কী করবো সেটা আসলে তখনও পরিষ্কার ছিল না। এগুলো ধারণা হতে তো সময় লাগে একটু, তাই না? আর এই বিষয়গুলোতে লড়াই করতে গেলে একাই লড়াই করতে আসলে খুব বেশি মানুষজন আশেপাশে থাকে না, মানে ওই প্রজন্মের কেউ থাকে না আসলে। আমি যে আমার প্রজন্মের কথা বলি, আমি খুব একটা কাউকে পাবো না আসলে এটাতে, কারণ আমি একটা জমি দিয়ে দিচ্ছি, ওখানে হাসপাতাল হবে, আমার সবাই বলবে তোমার লাভ কী? তো ওইখানে হচ্ছে যে ওই নিঃস্বার্থ হওয়ার একটা গন্তব্য করতে চাই, অর্থাৎ বিভিন্ন যে পেশাজীবী আছেন তাদের প্রত্যেকের সামাজিকভাবে কিছু করার ইচ্ছা আছে, সেইটাও একটা উদযাপন। কিন্তু আমি একটা শিশুদের ওয়ার্ডে গিয়ে গল্প শোনাতে চাই, ওটা একটা উদযাপন, সেইটা করার জন্য জায়গা থাকে। সেই জন্য ওটা হচ্ছে শুধু মানে স্বাস্থ্য সেবা যেটা দেওয়া হবে ঠিক আছে, একই সাথে আমি মনে করি যে আমাদের যে মানসিক যে অবক্ষয়টা হয়েছে, সেই জায়গাগুলো আলোচনা করার জায়গা, শিল্প সংস্কৃতির জায়গা, সব কিছু আমাদের হাসপাতালে বড় একটা অংশ হচ্ছে যারা সুবিধাবঞ্চিত তাদের স্বাস্থ্য সেবা দেওয়া, আর বাকিটা হচ্ছে বাকিদের সবাই ইউনাইটেড হয়ে সামাজিক কাজ করার একটা ঠিকানা বলতে পারেন। বাহ স্যার, আপনি বলছিলেন অফ রেকর্ডে যে শুরু করলে আসলে হয়ে যায় কোনো না কোনোভাবে, মানে সেই জায়গার মোটিভেশনটা আসলে কি এনামুল করিম নির্ঝরের? এই যে না, সেটা মোটিভেশনটা কীভাবে, যদি আমি একদম চলে যাই 71 সালের জায়গায় চলে যাই, আমরা তো কেউ প্রিপেয়ার ছিলাম না, তাই না? আমি যদি বলে আমি দিনাজপুরে থাকতাম, ওখান থেকে আমরা হঠাৎ আচমকা যুদ্ধ শুরু হয়ে গেল, জানতাম যে ঠিক আছে কিছু একটা হচ্ছে, কিন্তু যুদ্ধ শুরু হয়ে তারপর আমরা শরণার্থী চলে গেলাম। তারপর যে 9 মাসের যে সংগ্রাম, সেই কী ভয়াবহ একটা জীবনযাপন করতে হয়েছে আমাদেরকে, সেখান থেকে যে স্বাধীন হয়ে যাওয়া, একটা দেশের মানুষ কোনো কিছু চিন্তা না করে নিজের জীবন দিয়ে দিল, এ খুব সহজ বিষয় না কিন্তু। এবং এখনও বিশ্বাস করি দেশের অধিকাংশ মানুষ সেই অনুভূতিটাকে শ্রদ্ধা করে, তারা হয়তো উপায় খুঁজে পাচ্ছে না। তা প্রশ্নটা হচ্ছে যে সেইখান থেকে যদি প্রতিজ্ঞা থাকে একটা দেশ স্বাধীন করে ফেলতে পারে, সেখানে কিন্তু অন্য কাজ করা কোনো বড় বিষয় না, তাই না? তো সেই কারণে আমার যেটা হয়েছে, আমি ঢাকা শহরে আসার পরে যখন আমি দেখলাম যে আমার তো আসলে এখানে ওরকম কেউ নাই, বড় কেউ নাই, এবং আমি নিজে আমার খুব অল্প একটা অর্থ দিয়ে বাবাকে বলেছিলাম আমি নিজে স্বনির্ভর হতে চাই, এবং অনেক ধরনের কাজ করেছি আমি,
কাজ করে করে তিল তিল করে নিজের পায়ে যখন দাঁড়াতে পেরেছি এবং কম্প্রোমাইজ না করে, এইটা আমাকে একটা অসম্ভব সাহস দেয় যে না পারার কোনো কারণ নেই। আমি গানের মানুষ না, কিন্তু গান এখন লিখতে গিয়ে শ্যুট করতে গেলে আমার প্রথমেই মনে হয় যে এই টাকাটা একজনের কাছে যাবে, আমার কোনো কাজে লাগবে না হয়তো বা, হ্যাঁ, কিন্তু তার কাজে লাগবে। তো ওই একটা অদ্ভুত মোটিভেশন কাজ করে যে নিজেরটা তো হয়ে গেছে, আমার যেটুকু যা হয়েছে আমার চলবে, আমার জীবন আমার পরিবার চালিয়ে নেবে, কিন্তু অন্যদের জন্য কী করতে পারি, এটাই মূল মোটিভেশন। স্যার এই যে আরেকজনের জন্য গান লেখার যে সৃজনশীলতা, সেটা কি স্যার ওই তাগিদ থেকে আসে যে আরেকজনের উপকার হবে সেই জন্য আসলে? এটা মিশ্র। আমি বলবো যে একটা বয়সের পরে কিন্তু হয় কি জানেন, যেটা আপনি হয় নিজ স্বার্থে কাজ করবেন, ক্ষুদ্র স্বার্থে কাজ করবেন, বা সার্বিক স্বার্থে কাজ করবেন, এই সিদ্ধান্তটা হয়ে যায় একসময়। যারা ধর্মীয় চর্চা করে তাদের মধ্যে আপনি দেখেন, একটা যদি খেয়াল করেন যে আমাদের যত প্রপার্টি আছে, দেখবেন যে বেশিরভাগ সময় যদি আপনি কখনো যারা আইন বিষয়ে কাজ করেন, দেখবেন যে বাবা মা চলে গেছে কিন্তু প্রপার্টি ভাগ করে যাননি। কেন? নিজের সন্তানদের প্রপার্টি ভাগ করে দিতে সমস্যাটা কোথায়? একটা অদ্ভুত ইনসিকিউরিটি আছে কিন্তু, তাই না? এই জন্য আমাদের এই জায়গাগুলো খুব জটিল, জাতিগতভাবে আমাদের অনেক জটিলতা আছে, আমাদের অনেক এই পাশ ও পাশ পক্ষ। আপনি দেখেন বিভিন্ন টেলিভিশন যে প্রোগ্রাম হয়, এখন আপনি কথা বলছেন, প্রশ্ন করছেন, কিন্তু দুই পাশে দুজন আছে, দুজন ঝগড়া করেই এবং মিলতে চায় না সহজে। আমাদের নেক্সট জেনারেশন, আগামী প্রজন্ম যে এগুলো দেখে বড় হচ্ছে, আবার ওদের কাছে বড় বড় জিনিস আশা করছে দেশেই থেকে যাবে, থাকবে কেন? কী নিয়ে স্বপ্ন দেখবে তারা? এই স্বপ্নটা দেখাবেন কি করে আপনি? হ্যাঁ, সেই জন্য আমার যেটা মনে হয় যে আসলে আমি অনেকগুলো কথা বলে ফেলে একটু খেয়ে হারিয়ে ফেলছি। তো আমার মনে হয় যে আসলে একটা বৃত্ত থাকে, একটা জায়গা থেকে, একটা সময় আসে মানুষের, যে সময়টা আসলে ক্ষুদ্র স্বার্থগুলো নিজ স্বার্থ বাদ দিতে হয়। আমাদের দেশে যারা ক্ষমতায় আছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো, বাকি সবাইকেই বলবো, যে শিক্ষক থেকে শুরু করে নানান পেশাজীবী আছে, একটা সার্টেন প্রতিষ্ঠার পরে একটা সীমা থাকে না, তারপরে আসলে সামগ্রিক চিন্তাটা করতে হয়। আমরা যদি সার্বিক স্বার্থ যদি না ভাবি আমরা, তাহলে কেউই, আমিও তার মানে একটা সময় বিপদে পড়বো, আমি হয়তো পড়বো, আমার প্রজন্মে, আমার ফ্যামিলিকে অনেকেও বিপদে পড়বে, তাই না? আজকে স্বাস্থ্য সংস্কৃতি বলেন, আজকে শিক্ষা সংস্কৃতি বলেন, পেশা সংস্কৃতি বলেন, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো সমস্যার মধ্যে আছে, লড়াই করতে হচ্ছে আমাদেরকে। আমি যদি ভালোভাবে সৎভাবে বাঁচতে চাই, সেটাও লড়াই আমাদের। কেন এটা হবে? এই প্রশ্নটা যদি আমি করতে নাই পারলাম, বা আমি যদি শেখাতে না পারলাম, তাহলে শিক্ষা দিয়ে কী হবে আমার? তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে, যেমন আমরা যে মৌলিক গান করছি, আপনি দেখেন যত গানের প্রজেক্ট আছে, বেশিরভাগ বেচা বিক্রির জায়গা, সমস্ত কাভার করে পুরোনো গানগুলি, সেই আসল গানটা যদি তাকে শ্রদ্ধাও হয়তো জানানো হয় না, সময় কে গেয়েছে সেটাও কিন্তু বলা হয় না, সেই পরিবারটা কেমন সেটাও আমরা বলি না। তো আমরা যে কারণে কাজ করছি কি, আমরা সব যা কিছু করছি, ছবি হোক, সবগুলো জিনিস আমি বলে দিচ্ছি যে মৌলিক হতে হবে। আমরা যা কিছু করি, দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের নকলবাজি করার জন্য না, অন্য কারো জিনিস ধার নিয়ে ব্যবসা করার জন্য না, কিন্তু সেই জায়গাটাতে খুব বোল্ড একটা অবস্থান নিতে হবে। ওইটাই কিন্তু মূল শক্তি। আমি মনে করি জীবনের যে আমাদের যারা বিশেষ করে সৃজনশীল যারা পেশাজীবী, বিশেষ করে আগামী প্রজন্মের, তাদের কাছে আমি বলবো, এখন যারা সাথে আছে বা যারা এখন অ্যাক্টিভলি কাজ করছে, একটা জায়গায় হচ্ছে নিজের জায়গায় প্রশ্নটা করতেই হবে যে আমি আসলে কার জন্য কাজ করছি। খেয়ে পরে বাঁচার জন্য এত কিছু করতে হয় না, কিন্তু এটা যদি সত্যিভাবে সৎভাবে চলি, আমি এই যে অনেকে অজুহাত দেয় না, আমি আজকে এখানে এই কথাটা বলতে পারছি, একটা সময় আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু, তাই না? এখনও করে যাচ্ছি, এখন আমি যে প্রায় 17-18 ঘন্টা কাজ করতে হবে, আরও বেশি অনেক সময়, তাই না? এটা কেন করছি, কার জন্য করছি? স্যার, তার প্রমাণ আমরা গতকাল পেয়েছি, আমরা একটা নিউজ রিপোর্ট দর্শকদেরকে দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর 1971-এর মহান মুক্তিযুদ্ধের 9 বছর আগে জন্ম বলে নিজের পরিচিতি দেন 9 বছরের বড় হিসেবে। বালক বয়সে প্রত্যক্ষ করেছেন 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধ। তাই তো দেশপ্রেমের তাড়না থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্যোগ নেন নিজের সাথে সবাইকে যুক্ত করে আমি থেকে আমরা হয়ে দেশের জন্য নতুন কিছু করার। সিএসআর ও আইএসআর প্রজেক্টের সহায়তায় স্থাপত্য, চলচ্চিত্র, সঙ্গীত ও অন্যান্য সৃজনশীল কার্যক্রম হাতে নেন তিনি। 63টি মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গান নির্মাণ করা হয়। দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের অমোঘ বাণী উঠে আসে এই স্থপতির কণ্ঠে। নানানভাবে চেষ্টা করেছি দেখতে। আপনারা হয়তো আগে জানেন যে একসময় মধ্যবিত্ত পাড়ায় কিভাবে আর্ট গ্যালারি হতে পারে সেটা চেষ্টা করেছি। থিম রেস্টুরেন্ট কি করে হতে পারে, লাইট অ্যান্ড সাউন্ড কী করে হতে পারে, বইমেলা কী করে একটু অন্যরকম হতে পারে, নানান রকম যতটুকু সম্ভব আমার পক্ষে, মানে এটা বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তাদেরকে অনুপ্রাণিত করে করার চেষ্টা করেছি। বেশিরভাগ থেকে ব্যর্থ হয়েছি, কিন্তু একটা আলাদা আনন্দ আছে যে চেষ্টা তো করেছি অন্ততপক্ষে। এনামুল করিম নির্ঝরের এমন উদ্যোগের প্রশংসা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। ও এতই আলাদা এবং ব্যতিক্রমী যে আমি প্রায় বুঝি না, বুঝতে পারি না, কেমন
বহু সময় লাগে ওকে বুঝতে। ও যখন ওর প্ল্যানগুলো বলে আমার মাথা ঘোরে, আমি ঠিক ধরতে পারি না যে কি ব্যাপার। অনুষ্ঠানে শিল্পীদের মৌলিক গানের নির্ধারিত অংশ পরিবেশন করা হয়। চমৎকার স্যার। চলচ্চিত্র নির্মাণের জায়গাটা যদি একটু বলেন আমাদেরকে, কি বিষয়গুলোকে নির্ধারণ করলেন, বা ফুল লেন্থ মুভি যে 9টি হতে যাচ্ছে আর কি, সেগুলো নিয়ে যদি একটু বলেন আমাদের। আমি একটু গানের কথাটা বলে নিই। প্লিজ প্লিজ। হ্যাঁ, গানের কথা একটু বলি এই জন্য, কারণটা একটু খুব জরুরি। এই জন্য কারণ আমরা যে প্রসেসটায় কাজ করছি সেটা হচ্ছে যে সঙ্গীতের সাথে জড়িত যারা, তাদের উপার্জনের উপায় খুঁজছি আমরা। যে কারণে এই সিএসআর আইএসআরটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আইএসআরটা হচ্ছে আমি গান রেখে শুরু করে দিচ্ছি একদমে, আমার কোনো আমার এখান থেকে আমার চাওয়ার কিছু নেই, এটা আমার বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ। আর একই সাথে এবার যেমন সিটি গ্রুপ কাজ করেছে, ওরা সিএসআর ফান্ড দিয়েছে। এইভাবে একটা পারস্পরিক আমরা চর্চা শুরু করছি, যাতে করে যার সঙ্গীতের সাথে জড়িত যারা, তারা যেন একটা নিজেদের প্রতিষ্ঠান খুঁজে পায় এবং তারা নিয়মিত কাজ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, একই রকমভাবে চলচ্চিত্রের জন্য আমরা যেমন 63টা গান করলাম, এগুলো আমাদের ইউটিউব চ্যানেল গানশালাতে এগুলো আমাদের প্রকাশ হচ্ছে। এবং আমরা শুধু এই প্রজেক্ট না, এর সাথে কিন্তু আরও প্রজেক্ট চলছে আমাদের। সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের 9টা ছবি, ফুল লেন্থ ছবি। আমার একটা জিনিস মনে হয়েছিল যে আমি যে ধরনের ছবি করতে চাই, সেই ছবির দর্শককে তো তৈরি করতে হবে আমাকে। কারণ আমি যে আগের ছবিটা করেছিলাম চলেছে, কতটুকু চলেছে, টেলিভিশনে দেখানো হয় হয়তো বা, কিন্তু আমাদের তো আসলে এইটা দরকার যে স্বাধীন চলচ্চিত্র যেটা বলি আমরা, যে ভাবনাটা আমরা ভাবতে চাই, সেইটা তো একটা দর্শক তৈরি করা দরকার। একটা ছবি দিয়ে এটা হবে না। তখন আমার যে তৃতীয় ছবি করার কথা ছিল, সেটার যে ফান্ডটা ছিল, আমি ভাবলাম যে না, এটা নিয়ে একটা কাজ করি, একটা এক্সারসাইজ ফিল্ম করি। মানে একসাথে আমি 9টা ছবি যদি প্ল্যান করি এবং একটা সীমিত সাধ্য বলতে যেটা বোঝে, আমার পরিসরটা সীমিত, এটা এর মধ্যে গল্পটা আমি বিস্তারিতভাবে বলতে পারবো কী করে। সমস্ত ছবিগুলোর মানে অক্ষর দিয়ে, আমার প্রথম ছবির নাম ব্যাপার, তারপরে হচ্ছে 20-এ 20, তারপর বানান, এভাবে সবগুলোর ছবির নাম দিয়ে, এবং প্রত্যেকটা ছবিতে যেটা আছে এই সময়ের যে আমাদের প্রজন্মের কথা আছে, পেশার কথা আছে, আমাদের সোসাইটির কথা আছে, সম্পর্কের কথা আছে। এবং আজ থেকে ধরেন 50 বছর 100 বছর পরে গিয়ে আমরা যখন ফিরে তাকাবো, এই সময়ের জীবনটাকে একটু পাওয়া যাবে, এটুকুই বলতে পারি। আমাদের ছবির মধ্যে আমাদের ইতিমধ্যে 4টা ছবি হয়ে গেছে, 5টা ছবি হতে আরও বছরখানেক লাগবে। তারপর একই রকমভাবে যেভাবে আমরা শ্রোতাদেরকে বলছি, দর্শকদেরকেও আসেন, আমরা দেখি। ওইটা করার পরে যারা আমার সাথে কাজ করছে, তারা আবার তাদের মতো করে ছবি বানাবে, এবং সেইটাই হচ্ছে আমার এই বিনিয়োগটা হচ্ছে তাদের জন্যই। স্যার, আপনি একটি কথা টার্মিনোলজি বললেন যে স্বাধীন চলচ্চিত্র, এটা বলতে আপনি কি বুঝিয়েছেন? স্বাধীন চলচ্চিত্র মানে হচ্ছে যে ধরেন আমি একটা চিন্তা করি, যেমন আমি আমার ছবির কথা যদি বলি, আমার ছবিটা পরবর্তীতে ইমপ্রেসের সাথে আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু যখন ছবিটা বানানোর চিন্তা করি, তারপর থেকে আমার 17-18 বছর লেগেছে টাকা জমাতে। 18 বছর স্যার? টাকাটা জমানোর পরে আমি ছবিটা বানিয়েছি। বানানোর পরে আমি নিজেই প্রডিউসার ছিলাম, নিজের অর্থায়ন আর কি স্যার? নিজের অর্থায়ন, নিজের গল্প, সব কিছু নিজে বানিয়ে ফেলেছি। বানানোর পরে ওই পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাকে, কিন্তু তারপরে আমি তাদের সাথে বোঝাপড়া করে আমি ইমপ্রেসে দিয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু এখনকার কথা হচ্ছে কি যে, কিন্তু এটা একটা ব্যবসায়িক দিক আছে, তো আমার ছবিটা কিনবে কেন মানুষ? হ্যাঁ, এখন কি হচ্ছে, একটা গ্রুপ অফ পিপল তারা হচ্ছে প্রযোজক খুঁজে বেড়াচ্ছে, তাদের কথাই চলছে, একটা ফর্মুলা ছবি বানাচ্ছে। আরেকটা হচ্ছে আমি আমার মতো করে ছবিটা বানাবো, এবং ওই ছবিটা দেখার জন্য পৃথিবীতে একটা কোনো না কোনো গ্রুপ অফ পিপল বসে আছে, এরকম চর্চা পৃথিবীতে আছে। আমরা যেমন আমাদের ছবিগুলোর কিন্তু গল্পগুলো বিস্তৃত, কিন্তু আমরা অনেক লোকেশনে যাচ্ছি না, অনেক জায়গায়, কিন্তু খুবই দেখে মানুষ খুব সত্যি মনে হয়, যেখানে কোনো ভান নেই, মিথ্যে কথা নেই। তো ওইটা ইম্পর্টেন্ট। তো আমি আপনার প্রশ্নটা স্পেসিফিকলি যদি বলি, যে আসলে স্বাধীন চলচ্চিত্র বলতে সেটাই বুঝি আমি, যে যেখানে ভাবনাটা স্বাধীন, একটা নিজের অস্তিত্বের সাথে কোনো আপোষ নেই, এবং কারো থাকে না হুকুমে সেটা করা হয়নি, সেটাই আমার কাছে স্বাধীন চলচ্চিত্র। হ্যাঁ, এবং আমি কারো কাছে হাত পেতে, মানে কোনো একটা থাকে না প্রতারণা করে টাকা নিয়ে, বা কালেকটিভ হতে পারে যে হ্যাঁ একসাথে অনেকগুলো মানুষ টাকা দিয়েছে, সেটা হতে পারে। তো আমাদেরটা আমরা চেষ্টা করছি আমাদের যেটুকু পকেটে আছে সেটাকে দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। তার পরবর্তীতে আমরা হয়তো সিএসআর আইএসআর প্রসেসে আমরা যাব, কারণ এটাকে কন্টিনিউ শুরুটা করা। তো যেটা বলুন যে আসলে হয় কি, দেখেন একটা এরকম একটা বিস্তৃত জিনিস, যেটা আমাদের এতদিন আকাঙ্ক্ষিত ছিল, যে একটা ছাউনির মধ্যে তরুণ সৃজনশীল পেশাজীবী যারা, তারা একসাথে পরিচিত হতে পারে, কাজ করতে পারে, পারস্পরিক হতে পারে, সেই জিনিসটা তো সময়ের দাবি কিন্তু, তাই না? তো সেই জায়গাটা করতে গেলে তো অনেক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই কারণে এই কথাটা আমার বলা খুব জরুরি, যে আসলে আমরা সবাই খুব প্রকল্প নির্ভর। তো প্রকল্পের একটা নির্দিষ্ট আয়ু থাকে, প্রক্রিয়াটা হচ্ছে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে যায়, একটা পরম্পরা তৈরি হয়, এবং সেই পরম্পরাটা তৈরি করা আমি মনে করি যে আমাদের দেশের মেধা চর্চা বা সৃজনশীল চর্চার জন্য ভীষণভাবে জরুরি এখন, কারণ আমাদের বিপুল একটা জনশক্তি আছে, এবং
এই যে প্রবাসী বলি বা স্বদেশী বলি যারা দেশে থাকে সব কিছু মিলিয়ে, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে এই যে বিভাজন সব কিছু মিলিয়ে একটা ভাষার যত ঐক্য আছে আমাদের, সংস্কৃতির ঐক্য আছে আমাদের, আমাদের স্বাধীনতা চেতনার ঐক্যটা যদি আমরা সত্যিকারের অর্থে আমরা শ্রদ্ধা করি বা মানি, তাহলে আমাদের ওই স্বাধীন সত্তাটাকে টিকিয়ে রাখতে হবে। স্বাধীন সত্তা টিকিয়ে রাখতে গেলে আমরা স্বাধীন চলচ্চিত্র কাকে বলে আবার নতুন করে বুঝতে শুরু করব। একটা পোশাকি কথা থাকে, কিন্তু এই প্রত্যেকটা পোশাকি কথার মধ্যেও আবার কিন্তু একটা সত্য থাকে কিন্তু। স্যার, এবং স্যার আমি একটু একটা প্রশ্ন রাখতে চাই স্যার, সেটা হচ্ছে সবগুলো চলচ্চিত্র ব দিয়ে কেন শুরু হলো? বদ্বীপ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাংলা ভাষা। ওকে ওকে স্যার, চমৎকার। আপনি স্যার আরেকটি কথা বললেন যে এখনকার আমাদের যেসব কার্য প্রতিষ্ঠানগুলো আছে, যে অফিসেসগুলো আছে, সেখানে আসলে যে চর্চাটা হয় আমরা অর্ডার ক্যারি করি আসলে। আপনি বলছিলেন যে সেটা থেকে আসলে যাতে মানুষ সরে আসতে পারে, বা আপনি সেই প্রচেষ্টাটাই করছেন যে মানুষ যাতে আসলে স্বাধীনভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করার মানুষ মানে হয় কি অর্ডার তো থাকতেই পারে, মানে শাসন কিন্তু খারাপ করে জিনিস না। আমরা ছোটবেলায় শাসন কি বাবা মার শাসনে বড় হয়েছি না, কিন্তু সেই শাসনটা তো স্বাস্থ্যকর হতে হবে, জি, তাই না? এটা পারস্পরিক হতে হবে। শাসন যদি একদিকে স্বার্থে হয় তাহলে তো মুশকিল, একটা ভারসাম্য থাকতে হবে। সে কারণে হচ্ছে যে আসলে এই পারস্পরিক বোঝাপড়াটা দরকার। বিশেষ করে স্বাধীন চিন্তার ক্ষেত্রে কি হয়, পারস্পরিক না হলে পরে তো কোনো চিন্তা কিন্তু কখনো মানে বিকশিত হবে না। হ্যাঁ, যে কারণে আমার যেটা মনে হয় যে আসলে প্রাতিষ্ঠানিকভাবে যেটা হয়েছে এখন, যেহেতু মুনাফা কেন্দ্রিক সব কিছু, অতি বাণিজ্যিক সব কিছু, আমাকে কালকের মধ্যে বেনিফিট করে ফেলতে হবে, আজকের মধ্যে এটা করে ফেলতে হবে, এই যে একটা প্রবণতা, এই প্রবণতা আপনি দেখেন যে আগে আমরা দেখতাম যে রাজনীতিতে কারা করতে, যারা সমাজের জন্য কিছু করতে চায়, এখন মুনাফার জন্য করতে চায়, তাই না? এবং মানুষের চেহারা দুরকম, একরকমভাবে সুন্দরভাবে কথা বলে, আড়ালে একটা কাজ করে। এই যে সংস্কৃতিগুলো আছে, এটা তো আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড কারা হবে? আগামী প্রজন্ম, তাই না? আমাদের যদি খাবারের দিকে তাকাই, আমরা প্রত্যেকটা খাবারে কোনো না কোনো ভেজাল আছে। এত মন্ত্রণালয়, এত কিছুর মধ্যে কেন হচ্ছে না? তো সেই জায়গায় আপনি যে কথাটা বলেন, শাসন থাকবে, কিন্তু শাসনটা হবে যে কল্যাণের জন্য শাসন হবে। কোনো মানে থাকে না, একটা অপচর্চার জন্য কখনো শাসন হতে পারে না। হ্যাঁ, তো যে কারণে আমি মনে করি যে আমাদের এখনও প্রচুর সম্ভাবনা আছে, আমাদের চেতনা টিকে আছে। সেইখান থেকে আমি খুব সামান্য মানুষের এই যে উদ্যোগটা নিয়েছি, সবাই যদি সমর্থন করে আমরা কতটুকু পারবো, তাই না? যেমন আমরা যে গানগুলো করছি, এটা তো একদম ধুন্ধুমার, একদম সবাই হুলুস্থুল শুনে ফেলবে বা ছবির জন্য হল ভেঙে পড়বে, ব্যাপারটা তা না। এটার জন্য একটা নির্দিষ্ট মানুষ আছে, তারা যদি এগিয়ে আসে, তারা যদি সমর্থন দেয়, তাহলে তাদের পরিবারের যেসব যারা আছে, যারা সঙ্গীত নিয়ে কাজ করবে বা চলচ্চিত্রের কাজ, ইভেন আমাদের আর্কিটেকচার এখনও তো প্রতিষ্ঠিত হয়েছে, এরকম থাকে না, শিল্পকলা আছে, সৃজনশীল প্রচুর পেশা আছে, নাট্যকলা যারা লেখাপড়া করে, এদের সবার জন্য আমি মনে করি একটা সম্মিলিত উদ্যোগ দরকার, যেখানে তারা তাদের মতো করে কাজ করে ঠিক বেঁচে থাকবে আসলে। রাইট স্যার, একটা জায়গায় টাচ না করলেই না স্যার, আপনি এই প্রজন্মের অনেকের সঙ্গে কাজ করছেন আমি বিশ্বাস করি, এবং তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন আসলে? এই যে পরিণত বয়সে এসে, আপনি যখন 71 আপনার বয়স ছিল 9 বছর, আপনি 9 বছরের বড়, তো সেই জায়গা থেকে আজকে এসে এই প্রজন্মের সঙ্গে কাজ করা এবং তাদের স্বাধীনতা সম্পর্কে ধারণা বা তাদের সঙ্গে আপনার ওঠা বসা সব মিলে আসলে কি হচ্ছে আসলে? কি এটা হয় কি, এটা একটা অবশ্যই ভীষণ আনন্দের, কিন্তু আমি যদি যেমন যেটা দেখলেন আপনারা, যে অ্যানিমেশন চিত্রটা দেখলেন, সেটার মধ্যে যখন আমি যাদেরকে বললাম, তার মধ্যে আমার নিজের সন্তানও ছিল, আমার ছেলে ছিল, সো ওদেরকে যখন 71 সালের গল্পটা বলতে শুরু করলাম, আমাদের যে ইতিহাস নিয়ে এত লীলাখেলা হয়ে গেছে, একটা থাকে না ভীষণভাবে বিশ্বাস করার ব্যাপার থাকে যে কোনটা আসলে ঠিক, কোনটা সত্যি। আমাদের এখানে ওইরকম কি জাদুঘর আছে, কর্মকাণ্ড আছে, কিছু আছে, যা হয় সেটা তো আসলে খুবই সাময়িক বিষয় হয়। একটা আতশবাজি ফুটিয়ে কিন্তু আমরা চেতনা দিতে পারবো না, তাই না? তারা কিন্তু জানতে চায়, বুঝতে চায়, কিন্তু এত পারস্পরিক বিরোধিতা, লস্ট একটা জায়গায় চলে গেছে তারা। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা করতে সময় লেগেছে, ছবিটা করতে বেশি সময় লাগেনি, কিন্তু পুরো বিশ্বাস করিয়ে আমি চাইনি যে ওদেরকে একটা অর্ডার দিয়ে কাজটা করাই, ওটা ফিল করে ওরা নিজেরাই মিউজিক করেছে, নিজেরাই মানে অনেক কিছু নিজেরা করেছে, আমি অনেক কিছু শিখলাম ওদের কাছ থেকে। তো সেই কারণে যেটা হয়েছে যে আসলে একটা সময় ক্লান্তি আসে, কিন্তু অদ্ভুত একটা ভালো লাগাচ্ছে, আমি প্রতিদিন নতুন করে জন্ম নিই কিন্তু, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা কথা সবসময় বলি যে উপলব্ধির কোনো নির্দিষ্ট সময় নেই, উপলব্ধি প্রতিদিন নিতে পারি আমি। হ্যাঁ, উপলব্ধি থেকে আমাদের কিন্তু একটা পরিণত জায়গায় আমরা যাই, তাই না? আমাদের আপনি দেখেন যে আমাদের যদি এই যে আমরা যদি ধর্মচর্চা করতে পারি, শুক্রবারে আমরা নামাজ পড়তে যাই, কত সুন্দর সুন্দর কথা হয় কিন্তু, তাই না? কথাগুলো কোথায় যায়? কানটা দুই কারণে, একটা কান দিয়ে একটা কানে চলে যায়, কিন্তু সামাজিকভাবে যদি চর্চার জায়গায় দিয়ে দিব যে এত রকম কিছু হচ্ছে যেটা আসলে হয়তো ঠিক না। তো সেই কারণে আমি আমার সাথে যারা কাজ করছে বা যারা আসে আমার কাছে, কখনো আমাকে শিক্ষক হতে হয়, কখনো আমাকে তাদের বন্ধুর মতো হতে হয়, কখনো তাদের সাথে নানান রকম আমাকে রোল প্লে করতে হয়, এবং সেটা খুবই আনন্দের। সবচেয়ে বড় আনন্দের যেহেতু আমি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার যা কিছু আমি হস্তান্তর করে ফেলবো, এই জন্য কে নেবে আমি সেটা জানি না, কিন্তু আমি দেখতে পাই ওদেরকে, আমার একটা কল্পনা আছে যে ওরা এটা ক্যারি করছে,
তো সেইটার মধ্যে আসলে অনেক মানে বিস্তৃত স্বপ্ন আছে। যাই হোক, তো আমি খুব বিশ্বাস করি যে আমাদের আসলে আমাদের এই দেশটাতে যে মানুষগুলো তার দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেছে, এবং এইটা আসলে খুব ছোটোখাটো বিষয় নয় আসলে। এটা নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখানো উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে। স্যার এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে স্থাপত্য থেকে দূরে সরে যাচ্ছেন না তো? একেবারেই না স্যার সেই জায়গায় একেবারেই না, মানে সেটা একটু বলে শেষ করি, কারণ অনেকে ভয় পায়, ওই জন্য আমি এইসব প্রোগ্রামে কিন্তু ওটা আসিও না। কারণটা কি হয় যে আমি যখন এগুলো নিয়ে কথা বলি ভাবে যে উনি তার কাজ করে কখন। আমার নির্দিষ্ট যে পেশা আমার যা স্থাপত্য, সেটা আমি সারাদিন করার পরে তারপরে আমি কিন্তু অন্য কাজে সময় দিই। হ্যাঁ, এটা হয় কি, আর আমাদের কাজগুলো আমরা যেভাবে করি খুব মৌলিক পন্থায় করি, একটু জটিলতা আছে যে কারণে অনেকে ভয় পায় যে আমি বোধহয় আর্কিটেকচার ছেড়ে দিয়ে অন্য কাজে ঢুকে গেছি, যে কারণে সিনেমা মাঝখানে করিনি, কিন্তু সবাই ভাবতো যে আমি সিনেমার দিকে চলে গেছি। আসলে এটা একটা অদ্ভুত অসুস্থতা আমার কাছে মনে হয়, যে আমি যদি কাজটা ঠিকমতো করে দিই, আমি যদি একসাথে পারি 5টা কাজ করতে, সমস্যাটা কোথায়? আমি 5টা যদি লুটপাট করি কেউ কিছু বলছে না কিন্তু আমাকে, কিন্তু ভালো কাজ 5টা করলে বলে ও করে এত কাজ কি করে করছে স্যার? স্যার ফটোগ্রাফির কি অবস্থা স্যার, করছেন কি না এখন? ফটোগ্রাফি হয় কি যে আসলে একটা জায়গায় আসার জন্য অনেক কিছু করতে হয়। আমি ধরেন সেই মানে কার্টুন আঁকা, লেখালেখি থেকে শুরু করে আঁকা সব কিছু করতে হয়েছে আমাকে। ফটোগ্রাফিটা আমার একজনের প্রচণ্ড ভালো লাগা ছিল, কিন্তু হয় কি সিনেমাতে চলে আসলে তখন এটা হয় না। আর ফটোগ্রাফির ক্ষেত্রে বিপর্যয়টা হয়েছে আমার, খুব অল্পতে ওই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছিলাম তখন। যেটা মনে হচ্ছে যে আমি যা কিছু করছি এই অর্জনটা কি সব কিছু ফটোগ্রাফিটা কার জন্য করছি আমি? তো যেহেতু ওই যে সত্য খোঁজার নেশাটা ছিল, যেহেতু সিনেমা চলে আসছি, যে কারণে আমার ফটোগ্রাফির জায়গাটা চলে গেছে এখন একেবারেই হচ্ছে জনকল্যাণমূলক কাজে। আমি আসলে যেটুকু ছবি তুলি সেটাকে, সামনে একটা আবার অনুষ্ঠান আছে আমাদের, ওইটা তাদের কাজে ব্যবহার করা হয়। তো এত নির্দিষ্টভাবে আগের মতো করে ঠিক করা হয় না। হ্যাঁ, যা কিছু করে সিনেমার জন্য, মিউজিকের জন্য, আর্কিটেকচার, এই 3টা হচ্ছে মেন হয়ে গেছে। এখন বাকিগুলো হচ্ছে এটার থেকে ছড়িয়ে ছিটে হবে, যা কিছু হবে। স্যার প্রথম চলচ্চিত্র আহার কথা যদি বলি, সেখানে একটা বাড়ি ভাঙা নিয়ে আপনি গল্প বলেছেন, তো এর পরের গল্পটা আসলে কীরকম হবে পরের চলচ্চিত্র, সেটা খুব জানতে ইচ্ছা করে স্যার। এরকম কোনো আভাস কাছকে দেওয়া যাবে? না, মানে হয় কি দেখেন, আহা যখন বানাই আমি তখন কিন্তু দেখেন আমাদের যতগুলো চরিত্র ছিল সবগুলো চরিত্র একা ছিল। এই ছবিটার অনেকেই বলেছিল ওই সময় যে মূল চরিত্র ছিল হচ্ছে বাড়িটা, এবং এই ছবিটার সবচেয়ে বড় আনন্দ যেটা, যে আমার যে গবেষণা সহকর্মী যে সেই ছবিটার পরে গবেষণা করে মাস্টার্স করেছে, খুবই আনন্দের ব্যাপার। হ্যাঁ, তো তার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ অনেক। হ্যাঁ, সো ওই যে ধরেন একটা পুরনো জিনিসকে রাখবো নাকি ভেঙে ফেলবো, এবং রাখলে কিভাবে রাখবো, সেইটা আসলে একটা বিরাট বড় ঘটনা। তো আমার আহার ছবিটার পিছনে সবচেয়ে বড় যেটা ছিল যে আমাদের যে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো আছে, এই অনুভূতিগুলোকে আসলে একটা সংকলনের মধ্যে নিয়ে আসতে হবে। পরে যে ছবিগুলো করছিলাম, বাড়ি নিয়ে একটা ছবি আমরা করলাম, যে একটা কাপল ওরা যখন একটা ছবি বানাচ্ছে নতুন, একটা বাড়ি বানাচ্ছে যখন একটা দম্পতি, সেই বাড়িটা করতে গিয়ে তাদের যে কথোপকথন হয়, এটা নিয়ে ছবি করে ফেলেছি আমরা একটা, আমাদের এই 9টা ছবির মধ্যে আছে। আচ্ছা, আবার 8টা বাড়ি নিয়ে ছবি করছে। আমার বাবার যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে রূপান্তর করা হচ্ছে, যে সেটার জন্য একটু সামাজিক কাজে লাগে, আমাদের কমিউনিটির কাজে লাগে, সেই বাড়িটাকে নিয়ে একটা ছবি বানাচ্ছে। তো হয় কি, বাড়িটা ছিল আমার প্রধান চরিত্র, হচ্ছে আমার প্রথম ছবির। মানুষ এবং সময় হচ্ছে আসলে মূল চরিত্র এখনকার ইয়েতে। আমার কাছে যে আমি মনে করি যেটা, যে অনুভূতির কিছু পরিস্থিতি থাকে, আমাদের পরিস্থিতি কিছু অনুভূতি থাকে, সেই পরিস্থিতির অনুভূতিগুলো আমরা কীভাবে ব্যক্ত করবো তার জন্য আমাদেরকে অনেক মানুষের ভেতরে ঢুকতে হয়, অন্যরকম ইন্টারেকশন লাগে। যে কারণে আমাদের 9টা ছবিতে আমি বলবো যে, আপনি যে এটাই প্রশ্ন ছিল। জি স্যার, আমি আরেকটু প্রশ্ন করবো স্যার, সেই জন্য বসে আছি। হ্যাঁ, 9টা ছবিতে যেমন প্রথম যদি বলি, প্রথম ছবিটা হচ্ছে একটা তরুণ যারা ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছে, ওদের একটা রাত নিয়ে, ওরা কি নিয়ে কথা বলে, ওদেরকে আমরা আরেকটা চোখে দেখি কিন্তু, তাই না? তো ওদের একটা রাত নিয়ে। কোভিডের সময় একটা ছবি করলাম, যে ওই সময়কে নিজে একটা মানে একজন স্ত্রী, তার স্বামী থাকেন হাসপাতালে, উনি একা সারাদিন কি করেন, এটা একটা ছবি কিন্তু, ফুললেন ছবি, এবং খুব ইন্টারেস্টিং ছবি হয়েছে ছবিটা। তারপরে এরকম নানান রকম গল্প নিয়ে করছি, কিন্তু এটার মধ্যে শুধু বাড়িঘর নেই। আমি বলছি যে স্যার এটাতেই নেই বাড়িঘর স্যার? না, সব ছবিতে তো 9টা বাড়িটাকে স্যার একটু প্রাধান্য দেন, আমি খেয়াল করেছি, আমার যদি ভুল না হয়ে থাকে। এবং ছোটবেলায় বাড়ির চোখে আমাদের বাড়িটা জোরে পড়ে নাই হয়ে গেল। হ্যাঁ, একটা বাড়ি না হওয়ার তো কোনো কারণ নেই, ওটা তো আশ্রয়, তাই না? আর বাড়ি আক্ষরিক করতে বাড়ি এক জিনিস, আর বাংলাদেশটাতে বাড়ি, তাই না? মানে এটা ওই বাড়ির একটা অনেক রকম লেয়ার আছে আসলে। বাড়ি শব্দটা থাকে না, আমরা বাড়ি যাচ্ছি বলে সবাই, যে ঈদ হচ্ছে সামনে, যেমন সব বাড়ি যাচ্ছে, মানে একটা ঠিকানা থাকে, একটা গন্তব্য থাকে। ওই জায়গাটা যদি আমি বলি, এই জায়গাটা এই আলোচনাটা এক জায়গায় শেষ করতে পারি, যেটা হচ্ছে যে ধরেন যারা প্রবাসে থাকে, কোথায় যাচ্ছেন, বাড়ি যাচ্ছি, একটা ঠিকানা। এই দেশটা তো একটা ঠিকানা সবার, তাই তো? এবং সেই দেশটাকে অনেক
চমৎকারভাবে নিজের দেশ বানানোর জন্য তো আমাদের স্বাধীনতা মানে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, তাই না? তো সেই জায়গাটাতে আসলে আমাদের সবার ভূমিকা আছে, এবং যদি সবার ভূমিকা থাকে তাহলে যারা মানে ধরেন ঠিক খারাপ কাজ করছে বা আমাদের বলবো যে উল্টো কাজটা করছে, তারাও কিন্তু আমি মনে করি তারাও প্রভাবিত হতে পারে। আমি খুব আশাবাদী ব্যাপারে, মানে একটা সব কিছু শেষ থাকে কিন্তু উপলব্ধি হবেই, আজ হোক কাল হোক। জীবন থাকতে যদি উপলব্ধি হয় সে চেষ্টা করবেই কোনো না কোনোভাবে। এই জন্য আমি মনে করি একটা বিষয়ে কঠিনভাবে বলবো যে উপলব্ধি করতেই হবে, ওই সময়টা চলে এসছে, আমাদের 50 বছর হয়ে গেছে। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দেশের জন্য কী করতে পারি এই পদ্ধতিটা হওয়া খুব জরুরি আমার কাছে মনে হয়। স্যার শেষটা একটু জিজ্ঞেস করতে চাই, এনামুল করিম নির্ঝরের বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহীতে, আমার জন্ম, বাড়ি তো বাংলাদেশে। স্যার এই বাড়ি না স্যার, যে বাড়িতে আপনি থাকেন স্যার এখন থাকি যেখানে, এটা খুবই একটা বিব্রতকর জায়গা আসলে, বা যে বাড়িতে আপনি থাকবার স্বপ্ন দেখেন বা ভবিষ্যতে। না, বাড়িতে থাকার স্বপ্নটা সত্যি কথা, এটা আসলে বাংলাদেশে আমার মনে হয় যে বাংলাদেশে থাকতে চাই, এটা বড় ব্যাপার। আর যেটা থেকে এটা একটা কাঠামো মাত্র। এখন আমি যেখানে থাকি, আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থেকেছি এক এক সময়। আমার অধিকাংশ সময় কাটে আমার অফিসে, কাজের মধ্যে কাটে। আমি গুলশানে থাকি, যেটা আমি বিভিন্ন কলেজে বিব্রত বোধ করি বলতে, কারণ আমি শুরু করেছিলাম একেবারে মানে কী বলবো, একটা গ্যারেজের বাসা ছিল আমার একেবারে উর্দু রোডে। সেখান থেকে আস্তে আস্তে পরে ধানমন্ডিতে মানে হাতিরপুল করতে করতে শেষ পর্যন্ত এই জায়গায় এসেছি। তো এখন এটা আসলে বড় বিষয় না, বড় একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে জীবনে তো অনেকবার সুযোগ এসেছে দেশের বাইরে যাওয়ার বা সেটেল করার, কখনো ইচ্ছে করেনি ভালো একটা জীবনের আসলে? আমি যখন কাজ করেছি, আমার মনে হয় আমি প্রথম কাজটা করলাম হচ্ছে 2003 বা 2002 ইংল্যান্ডে কাজ করলাম একটা প্রথম, ভালো ছিল। ওখানে প্রিন্স চার্লস এসেছিলেন এবং ওই সময় বেশ এটা নিয়ে ছিল। কিন্তু এটা কেন করবো, আমি তো দেশ থেকে বাইরে কাজ করতে পারি, এখনও করছি, এখনও তো আমি ভারতে কাজ করছি আসলে। সো সেটা তো বিষয় না। আর হয় কি, নিজের জায়গাটা ছেড়ে দেবো কেন আমি? মানে আমার তো আসল জায়গা এইটা। এটা মানে কখনোই মনে হয়, হ্যাঁ যদি বলেন আমাকে রাগ করে একবার মনে হয়েছিল, এটা আমি একটু বলতে চাই। কারণটা কি, একটা সময় আমার স্বাধীনতা যুদ্ধ নিয়ে ছবি করার ইচ্ছে ছিল খুবই। তখন আমি ছবিটা করার জন্য, গল্পটা আমাদের প্রিয় রবিউল ভাই ছিলেন স্থপতি এবং কবি, তাকে পড়ার পর উনি বলেন যে দেখো তুমি এই ছবিটা বানাতে পারবে না, এই ছবিটা যদি বানাও তুমি, এই ছবিটা তুমি দেশে দেখাতে পারবে না কাউকে। তখন কেন? আমার দেশের যারা বুদ্ধিজীবী তারা আমাকে সমর্থন দেবে, ওদেরকে চেনো। তো ওই চেনার জন্য আমি সবার চোখের ছবি তুলেছিলাম। আচ্ছা। এবং সবার কাছে গিয়ে আমি একটা আবদার করেছিলাম যে ওই যে মরণোত্তর চক্ষুদান ইত্যাদি অনেক কিছু নিয়ে। আমার সব কিছু মিলে যে অনুভূতিটা হয়েছিল, তখন একবার রাগ করে মনে দেশে থাকবো না, চলে যাব। কিন্তু ওটা রাগটা চলে গেছে আবার, এই দেশেই যেন থাকতে পারি, অবশ্যই এই দেশে থাকতে চাই। এবং সত্যি আসলে আপনি যখন আমার একটা মানে সত্যি কথা বলি, আমি কেন্দ্রিক কথা বেশি হয়ে গেল। মানে আমি যে কাজটা করছি এটা আমাকে নিয়ে না, আসলে আমার বাড়ি কোথায় বা আমি কী চিন্তা করছি, এটা চিন্তাটা আমার গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে আমার জীবনটা এখানে গুরুত্বপূর্ণ না। আমি কথাটা নিজে থেকে বলতে চাই, কারণ এটা হয় কি অনেকে ভুল বুঝবেন, আমি নিজে খুব বিব্রত বোধ করছি এখন, কারণ কথা প্রসঙ্গে কথাটা বলা হয়ে যায়। মূল কথা হচ্ছে আমি কোনো বিষয় না, আমাদের মূল যে প্রসেসটা সেটা হচ্ছে আমি থেকে আমরা হয়ে যাওয়ার। তা আমি থেকে শুরু করেছি, এই চিন্তাগুলো যদি সত্যিকার অর্থে আমি আগামী প্রজন্মকে দিতে পারি, সেটাই হচ্ছে আমার আসল বাড়ি হবে আসলে, সত্যি কথা। হ্যাঁ, ওইটাই লক্ষ্য আমার। সেখানে আমার কোনো কনফিউশন নেই বা কোনো দ্বিধাদ্বন্দ্বও নেই। চেষ্টা আমার, যদি স্বাস্থ্যটা টিকে থাকে, আমি আমার মতো লড়াই করে যেতে চাই। এটা খুব কঠিন কাজ বোঝানো, যা আমরা কিন্তু সংগঠক পেতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। ধরেন আজকে যদি আমি গানের একটা প্রতিষ্ঠান বানাতে চাই, গানের প্রতিষ্ঠানটা চালাবে কে? মানে যে মানুষটা আসলে একটা মলমের কোম্পানি হয়তো কাজ করছে বা ওষুধ কোম্পানি, সে কেন গানের কোম্পানি আসতে চায় না? এটা একটা অদ্ভুত একটা বিষয় দাঁড়িয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে আসলে এই লড়াই সবচেয়ে বড় লড়াই, যে বোঝানোর লড়াইটা। এখানে আমি বা আমার, আপনি একেবারেই বিব্রত বোধ করবেন না। আপনি শুরু থেকে শুরুতে যে প্রসঙ্গটি ছিল আমাদের হাসপাতাল, সেটি কিন্তু আসলে আমাদের জন্য বলেছেন। এবং আমরা এটিও জানি, বলতে চাই দর্শকদেরকে আপনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে আপনার স্থাপত্য থেকে অর্জিত পয়সাটুকু শুধুমাত্র আপনি ব্যবহার করেন, বাকি সব কিছু আপনি সকলের জন্য, মানুষের জন্য করছেন, আমাদের জন্য করছেন। এবং চলচ্চিত্র, গানশালা, ফটোগ্রাফি সবকিছুই তো স্যার আপনি আসলে আমাদের জন্য করছেন। না, আমি দেশের জন্য হয় কি ভাই বললে হয় নিজেকে বলুন না। আমি ব্যাপারটা হচ্ছে কি, দেখেন যে আসলে আমরা যদি একটু খুব স্বচ্ছ করে ফেলি, যে আসলে কার জন্য করা, মানে কি প্রাথমিকভাবে যে কোনো কাস্টমার নিজের জন্যই করে। নিজের যখন আমার ক্ষুধাটা পূরণ হয়ে যায়, তখন একটা প্রশ্ন আসতেই পারে, আমি এটা কাকে দেবো, কে করবে? তো আজকে ধরেন গান তো আমার কখনোই করার কথা ছিল না। আমি যদি গানের কথা বলি, আমি কখনই গান লেখা বা গান শুরু করার কথা কখনোই ছিল না। আহার যখন করলাম তখন গান লিখলাম, গান সুর করলেন, মিউজিক করলেন দেবজ্যোতি মিশ্র। পরবর্তীতে আমি যখন গানের মানুষদের দেখতে শুরু করলাম কাছে গিয়ে, তখন আমার কাছে মনে হলো যে আসলে একসাথে করা দরকার সবাইকে। আমি একসাথে করবো কী করে? আমাকে তাহলে তো কিছুটা করতে হবে। তখন আমি গান লেখা শুরু করলাম। তার মানে যারা মিউজিক করে তাদেরকে প্রথমে টানলাম, আমি পরিচিত হলাম। তারপর গানে প্রথমটা ছিল 101টা গান
জি। তার মানে অনেকগুলো শিল্পীকে একসাথে করা গেল। এখনও সেই লড়াইটা চলছে, এখনও সবাইকে একসাথে হয়ে গেছে না, কিন্তু এই আমার মনে হয় এই জিনিসগুলো আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। করতে চাওয়াটা কিন্তু এক ধরনের উদ্যোগটাকে সফল করাটাই সবচেয়ে কঠিন ব্যাপার। স্যার উদ্যোগ নেওয়াটা অনেক সহজ, স্যার আপনি বলছেন যে উদ্যোগ নেওয়া যায়, খুব সহজ, কিন্তু উদ্যোগকে আপনাকে পৌঁছে দেওয়া অনেক কঠিন। সেই কারণেই বললাম যে ধরেন যদি আমরা আজকে শেষের দিকে একটু যদি বিশেষ করে সঙ্গীতের মর্যাদা নিয়ে কথা বলি, যে আসলে কেন এটা করছি, তারা যদি প্রশ্ন করে আমাকে, দেখেন আমি নিজে গান করি না, আমি নিজে মিউজিক করি না, কিন্তু আমি ভালোবাসি কাজটা করতে, আমি সংগঠক মাত্র। তারা যদি আমাকে সন্দেহ করে, আমার কিন্তু ওই প্রয়োজনটা, বা তারা যদি আমাকে বিশ্বাস করে, সন্দেহ কথা বলা ঠিক হলো না, তারা যদি বিশ্বাস করা শুরু করে আমাকে যে এইটা একটা গন্তব্য হতে পারে, যারা প্রতিষ্ঠিত তাদের কথা আলাদা, তারাও যদি একটু সময় দেয়, তাহলে কি হবে, একটা সার্বিকভাবে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হতে পারে যারা মৌলিক গান করতে চায় তাদের জন্য একটা গন্তব্য হতে পারে এখানে। নিশ্চয়ই। হ্যাঁ, তো সেটা করলে তাদেরকে তো খেয়ে পরে বাঁচতে হবে, তাদেরকে চলতে হবে তাদেরকে, তাই না? তো চলতে হলে সেই প্রসেসটা কী হবে, আমি তো সেটাই খোঁজার চেষ্টা করছি। যে এই কথাগুলো আসলে ঠিক মানে ধরেন বোঝাতে গিয়ে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। স্যার আমরা বুঝতে পারি স্যার, এবং আপনার সব স্বপ্নগুলো চিন্তাগুলো গন্তব্যে পৌঁছাক সেই প্রত্যাশা করি, এবং সত্যি স্যার অনেক অনেক দোয়া করি স্যার আপনার সবগুলো ইচ্ছে যাতে পূরণ হয়, এবং যে পর্যায়ে আছে আমরা বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা পরিপূর্ণ জায়গায় দেখতে পারবো আপনার স্বপ্নগুলো। তাড়াতাড়ি হবে কিনা জানি, কিন্তু আমার মনে হয় যে যারা বিশেষ করে তরুণ প্রজন্মে যারা কাজ করছে তাদেরকে যেন নিশ্চিত করতে পারি, তারা যেন সিকিউর ফিল করে যেন এটা হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। আর আমি বিশেষ করে রিকোয়েস্ট করবো যারা প্রতিষ্ঠিত তাদের মাঝে মাঝে একটু ছাড় দিতে হবে সার্বিক সবার জন্য, শুধু নিজের কথা চিন্তা করলে চলবে না আসলে। একদম স্যার। আর আপনি দেখবেন যে আমাদের দেশে যারা বড় বড় যারা মানে অবস্থায় যারা চলে যায়, তারা এতই বেশি বড় হয়ে যায় যে আসলে আমাদের সামাজিকভাবে অনেক জিনিস আছে, সেটা কোনো বিপদে পড়লে হয়তো তারা অনুভব করে, কিন্তু সবসময়ের জন্য কিন্তু একটা সহমর্মিতা লাগে আসলে, এমপ্যাথি স্যার, সবসময় লাগে। স্যার আন্তরিক ধন্যবাদ স্যার এত সুন্দর করে বিষয়গুলো আজকে বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ, এতক্ষণ আমাদের ছিলেন। আন্তরিক ধন্যবাদ স্যার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।